শেখ হাসিনার ফাঁসির সাজা বাংলাদেশের আদালতের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করল বাংলাদেশের আদালত। জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলো। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বাংলাদেশের প্রাক্তন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন, সেই আসাদুজ্জামান খান কমলেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় শেখ হাসিনার আমলের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমলের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। প্রায় 1 মাস ধরেই শুনানি পর্ব চলেছে। বিচার প্রক্রিয়া চলার পর আজকে এই নির্দেশ ঘোষণা করলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ। এই ঘোষণা করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা এবং শেখ হাসিনার মন্ত্রিসভার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন একই সাজা তার ক্ষেত্রেও কার্যকর হয়েছে, এই নির্দেশ দেওয়া হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, ঠিক কি অভিযোগের প্রেক্ষিতে আজকে বাংলাদেশ আদালত এই সাজা শোনালো এবং যখন বিচার প্রক্রিয়া চলছে, যখন সাজা শোনাচ্ছেন বিচারপতি, তখনকার পরিস্থিতি বা কি রকম ছিল? দেখো, এই মামলার মূলত যেটা অভিযোগ, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং একই সঙ্গে তৎকালীন বাংলাদেশ পুলিশের আইজিপি মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন এই মামলায়, এদের বিরুদ্ধে ছিল সেটা হচ্ছে যে সেই সময় অর্থাৎ 2024 সালের গত বছরের জুলাই এবং আগস্ট মাসে যে বিপুল ছাত্র আন্দোলন শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বাংলাদেশে হয়েছিল, সেই ছাত্র আন্দোলনের ওপর পুলিশ এবং সেনা ব্যবহার করে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করা এবং বহু মানুষকে আহত করা। অর্থাৎ এই ছাত্র আন্দোলনের ওপর যে গুলি চালনার ঘটনা ঘটেছিল এবং পুলিশ সেনাবাহিনী যে গুলি চালিয়েছিল, তার নির্দেশ এবং নেতৃত্বে যে যারা ছিলেন অভিযোগ তাদের বিরুদ্ধে, সেইখানে অভিযুক্তদের তালিকায় কে ছিলেন? তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তৎকালীন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের বিরুদ্ধে অভিযোগ এনে 3 সদস্যের বিচারপতিদের একটি বেঞ্চ তৈরি করে, একটা ট্রাইব্যুনাল তৈরি করে এই মামলার বিচার প্রক্রিয়া চলছিল, যার রায়দান ছিল আজকে। এবং সেই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তৎকালীন বাংলাদেশ পুলিশের যিনি আইজি ছিলেন, সেই আইজি মামুনকে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ফাঁসির সাজা থেকে কমিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ তিনি রাজসাক্ষী হয়েছেন এবং পুরো অপরাধের কথা তিনি সাক্ষ্য দিয়ে জানিয়েছেন। অর্থাৎ তার সাক্ষ্যর ওপরই এই মামলা দাঁড়িয়ে এবং তার সাক্ষ্যর ওপরই এই বাকি দুজনেরও সাজা হয়েছে। বাকি দুজনের কেউই, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এদের কেউই এখন বাংলাদেশে নেই। ফলে আইজি মামুন, তৎকালীন যিনি বাংলাদেশ পুলিশের আইজি ছিলেন মামুন, তাকেই একমাত্র এই 5 বছরের কারাদণ্ড আপাতত ভোগ করতে হবে। বাকি দুজন ধরাছোঁয়ার বাইরে, তার কারণ তারা বাংলাদেশে নেই। তাদের মৃত্যুদণ্ডের সাজা হলেও তাদের ওপর এই মুহূর্তে কোনো প্রভাব পড়ছে না, কিন্তু প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। পুরো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আবার রীতিমতো অশান্তিপূর্ণ হয়ে উঠেছে। একদিকে আওয়ামী লীগ অর্থাৎ হাসিনাপন্থীদের বিক্ষোভ, যে এই বিচার ব্যবস্থার নামে পক্ষপাত দুষ্ট বিচার হচ্ছে, ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে, শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথীদের সাজা দেওয়ার জন্যই এই বিচার প্রক্রিয়া চলছে এবং সেই মতনই কাজ হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের অভিযোগ, এবং সেই অভিযোগে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। আবার ঠিক উল্টো দিকে হাসিনা বিরোধী যারা, তারাও বিক্ষোভে ফেটে পড়ছেন, যে তারাও চাইছেন যে ধানমন্ডিতে শেখ মুজিবের যে বাড়ি, যার একটা অংশ আগেই ভেঙে ফেলা হয়েছিল, সেই মুজিবের বাড়ি, সেইটাকে ভাঙার জন্য একদম প্রচুর মানুষ, হাসিনা বিরোধী প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে। পুলিশ সেখানে আটকানোর চেষ্টা করছে সেই বিক্ষোভকারীদের। অর্থাৎ দুদিকেই বিক্ষোভ চলছে। একদিকে হাসিনার পক্ষে যারা,
তারা এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে, এই হাসিনার বিরুদ্ধে যে সাজা ঘোষণা করা হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। আবার অন্যদিকে হাসিনা পন্থীদের বিরুদ্ধে এবং হাসিনার সমর্থকদের বিরুদ্ধে এবং হাসিনার এখনও যে সমস্ত স্মৃতিচিহ্ন রয়ে গেছে বাংলাদেশে সেই সমস্ত ভেঙে ফেলার দাবিতে এই আর এক দল বিক্ষোভ দেখাচ্ছে। অর্থাৎ বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ, এই সমস্ত কিছুকে ঘিরে বাংলাদেশ এই মুহূর্তে অশান্ত হয়ে উঠেছে, ফের নতুন করে অশান্তি তৈরি হয়েছে। এখন এটাই দেখার যে এই পরিস্থিতি ইউনিশ সরকার অর্থাৎ তদারকি সরকারের দায়িত্বে যিনি রয়েছেন সেই তদারকি সরকারের প্রধান ইউনুস তিনি কিভাবে এই পরিস্থিতি সামাল দেন। তার কারণ নতুন করে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, ভারতের একদম পার্শ্ববর্তী দেশ, আমাদের পশ্চিমবঙ্গের একদম লাগোয়া দেশ বাংলাদেশ, ফলে সেই নিয়ে একটা সেখানে পরিবেশ পরিস্থিতি অশান্তিপূর্ণ হয়ে উঠলে পরে তার প্রভাব একটা আমাদের দেশের উপর পড়ার আশঙ্কা থেকে যায়। ফলে সেই দিক থেকে আমাদের সীমান্ত বিএসএফকে রীতিমতো সতর্ক করা হয়েছে, তারাও সতর্ক রয়েছে যে যাতে কোনোভাবে বাংলাদেশের এই অশান্তির প্রভাব ভারতে ঢুকে না পড়ে। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো যে বড় খবরে আমরা রয়েছি। শেখ হাসিনার ফাঁসির সাজা, বাংলাদেশের আদালতের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনালো আদালত এবং একই সঙ্গে শেখ হাসিনার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও ফাঁসির সাজার নির্দেশ দেওয়া হয়েছে। Accused Sheikh Hasina is liable to be punished under Section 32A, 328, 41B, and 43 of the International Crime Tribunal Act 1973. Accused Prime Minister Sheikh Hasina, accused Home Minister Asaduzzaman Khan Kamal, and accused Inspector General of Police Chaudhry Abdullah Al Mahmood liable for the atrocities. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. The properties of accused Sheikh Hasina and accused Asaduzzaman Khan Kamal in Bangladesh be confiscated in favor of the state. The government is directed to pay considerable amount of compensation to the protesters concerned in this case, who have been killed in July movement 2024.